শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাত মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতে রয়েছে দৈনিক সময়ের আলো। তাদের প্রধান যে শিরোনামটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে বিশিষ্টদের অভিমত, বাতিল নয় পরামর্শ সংশোধনের। এখানে রয়েছে সাইবার নিরাপত্তা আইনের বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। এই আইনের অনেক ত্রুটি এবং ক্ষমতার অপব্যবহার আছে, অ্যাডভোকেট সালমা আলী। হয়রানিমূলক মামলাকারীর বিরুদ্ধে কোনো বিধান নেই এই আইনে, আইনজীবী ইশরাত হোসেন। দর্শক, সাইবার নিরাপত্তা আইন নিয়ে যে বিভিন্ন জটিলতা ছিল, দেখা গেছে অনেক সময় দেশের সাধারণ মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা সেটি খর্ব করেছিল। তো সেই 5 আগস্টের পরবর্তী সময় এই আইনটি বাতিলের বেশ কথা ওঠে, কিন্তু বিশিষ্টজনরা এই আইনটি বাতিল নয় বরঞ্চ সংশোধন করার একটি পরামর্শ দিয়েছেন। সেই সংক্রান্ত একটি সংবাদ করেছে সময়ের আলো। সংশোধন করতে বলেছেন এই ক্ষেত্রে যে এই আইনটি যেন জনগণের কল্যাণে ব্যবহার করা যায় সেই বিষয়ে তারা কথা বলেছেন। সংবাদটি একটু ভেতরে কি রয়েছে একটু দেখে নেই আমরা। সাইবার নিরাপত্তা আইন 2023 বাতিল নয়, বরং মত প্রকাশের যে ধারাগুলো নিয়ে মামলা হয়েছে, অর্থাৎ মত প্রকাশের সঙ্গে সম্পর্কিত ও সংবিধান পরিপন্থী যে ধারাগুলো রয়েছে সেগুলো সংশোধন করা দরকার বলে মনে করছেন আইনজ্ঞরা। এ সংশোধনের জন্য সব ধরনের স্টেক হোল্ডারদের নিয়ে কথা বলারও পরামর্শ দেন তারা। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ সময়ের আলোকে বলেন, সাইবার নিরাপত্তা আইন বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যে ধারাগুলো বাক স্বাধীনতা রোধ করার জন্য ব্যবহার করা হয়েছে ওই সব ধারা বাদ দেয়া বা সংশোধন করা দরকার। চ্যালেঞ্জ নিয়ে এই আইনজীবী আরও বলেন, পুরো আইন বাতিল করে কেউ রাষ্ট্র চালাতে পারবে না। আইন ছাড়া দেশ চলে কিভাবে? ডিজিটাল আইনের অপরাধ হচ্ছে না, অপরাধীকে সাজা দিতে না পারলে অপরাধ কমবে কিভাবে? এই সংবাদটি রয়েছে। এর পাশেই আমরা দেখতে পাচ্ছি আরেকটি সংবাদ রয়েছে, শনিবার থেকে দলগুলোর সঙ্গে সংলাপ প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসতে যাচ্ছেন, সংলাপে বসতে যাচ্ছেন। এবার অবশ্য তার সঙ্গে অন্যান্য উপদেষ্টারাও থাকবেন। এর আগেও তিনি ক্ষমতা নেওয়ার পরে এর আগেও তিনি দুইবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন, সংলাপে বসেছেন। এটি তৃতীয়বার। মূলত ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তী সরকার 6টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করেছেন এবং এই কমিশনের প্রধানদের গেজেট প্রকাশ হয়েছে এবং অন্যান্য কমিশনে যে অন্যান্য সদস্যরা থাকবে তাদেরও স্ক্রিনিং চলছে এখন। তো এই সংস্কার বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার যে তথ্য সচিব রয়েছেন তিনি এই বিষয়টি জানিয়েছেন। তো আমরা একটু সংবাদটির ভিতরে দেখি কি রয়েছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী শনিবার ধারাবাহিকভাবে এই সংলাপ শুরু হবে। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা উপস্থিত থাকবেন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, উপদেষ্টা মণ্ডলী এর আগে 2 দফায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এরই ধারাবাহিকতায় শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করবে। ওই আলোচনায় উপদেষ্টা মণ্ডলী গঠিত 6টি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় আলোচনা করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার মত বিনিময় করবেন। 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং হয়েছে। এরই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে।
এই সংবাদটি রয়েছে। এরপরে পাশে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো ইরানকে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইসরায়েলের বিধ্বংসী হামলার ছক। দর্শক, মঙ্গলবার রাতে ইসরায়েলের ভূখণ্ডে ইরান মিসাইল হামলা করেছে। প্রায় 200-র মতো ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে লক্ষ্য করে ছুঁড়েছে এবং এই হামলার পরে দেখা যায় ইসরায়েলদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে বাংকারে ঢুকে পড়েন, এছাড়া যারা রাস্তায় ছিলেন তারা সড়কে শুয়ে পড়েন এবং বসে পড়েন, যেভাবে চেষ্টা করেছেন বাঁচার। তো এই ঘটনার পর ইসরায়েল কিন্তু বসে নেই, তারা কিন্তু পাল্টা হামলার হুমকি দিয়েছে। দেখা গেছে যে বছরের শুরু থেকে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেমন সাবেক প্রেসিডেন্ট, তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয়। অনেকে গুঞ্জন রয়েছে এই মৃত্যুর পেছনে ইসরায়েলের হাত রয়েছে। এছাড়া হামাসের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, তাদের কিন্তু টার্গেট কিলিং করেছে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা আছে মোসাদ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কিছুদিন আগেও আরও একজন হামাস নেতাকে হত্যা করা হয়েছে এবং ইসরায়েল যারা ইরানের পক্ষে প্রক্সি ওয়ারে যুক্ত হয়, যেসব গোষ্ঠী বা সংগঠন, তাদের নেতাদের টার্গেট করে ইসরায়েল হত্যা চালিয়েছে। তো সেটির প্রতিশোধ নিতেই কিন্তু এই হামলা চালিয়েছিল ইরান, এমনটা বলা হচ্ছে। দেখি এই সংবাদের ভিতরে কি রয়েছে। বছরের পর বছর ধরে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে নানা ধরনের গোপন তৎপরতা চালিয়ে আসছে। ইসরায়েল ইরানকে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে। ইরান ও মার্কিন মিত্র ইসরায়েলকে তাদের শত্রু বলেই বিবেচনা করে। এছাড়াও ইরানের আঞ্চলিক শক্তি হয়ে ওঠার বিরুদ্ধে ইসরায়েলকে তারা একটি বড় বাধা হিসেবেই দেখে। এসবের জেরে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারে জড়িত দেশ দুটি, সেই যুদ্ধ এবার রূপ নিয়েছে সরাসরি হামলায়। ইরানের হামলার একদিন পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানকে মূল্য দিতে হবে। অন্যদিকে ইসরায়েল যদি জবাব দেওয়ার চেষ্টা করে আবারও পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই অবস্থা রয়েছে মধ্যপ্রাচ্য বেশ অস্থির হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠলে কিন্তু তেলের বাজার অস্থির হয়ে ওঠে। সেটি আমরা দেখেছি যে এই গতকাল এই দুই দেশের পাল্টা হামলার শঙ্কার পর কিন্তু বিশ্ববাজারে ফের তেলের দাম বা জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। সেই সংবাদটি দৈনিক সময়ের আলোতে উঠে এসেছে। আমরা একটু দেখি সেই সংবাদটিতে কি রয়েছে। বিশ্ববাজারে আরও এক দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। ইসরায়েলে গত মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের এই মূল্য বৃদ্ধি ঘটল। রয়টার্সের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আরও বহুত সংঘাত এবং চলমান উত্তেজনার কারণে তেল সরবরাহে বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই মূল্য বৃদ্ধি হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। ব্রেন্ট ক্রুড অয়েলকে আন্তর্জাতিকভাবে তেলের দাম মূল্যায়নের ক্ষেত্রের গুরুত্বপূর্ণ মাপকাঠি বলে বিবেচনা করা হয়। ব্রেন্ট ক্রুডের দাম 1% বেশি বেড়ে ব্যারেল প্রতি $74.40 দাঁড়িয়েছে। গত মঙ্গলবার বাণিজ্য চলাকালে তেলের দাম 5% বেশি বেড়ে যায়। এই সংবাদটি রয়েছে। এছাড়াও রয়েছে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি। লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের সিদ্ধান্ত আঞ্চলিক লড়াইয়ে মোড় নিতে পারে। এখান থেকে সরে আসা খুব সহজ হবে না। আরও একটি সংবাদ, এই ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘাত চলছে সেটি নিয়ে রয়েছে। একটু আরও কিছু সংবাদ আমরা দেখি। সেপ্টেম্বরে মূল্যস্ফীতি 9%-এর ঘরে, গ্রামে পণ্য কিনতে বেগ পেতে হচ্ছে বেশি। সেপ্টেম্বরের যে কী ধরনের মূল্যস্ফীতি ছিল সেই ধরনের একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে গতকাল। সেই সংবাদটি আমরা একটু দেখব। দেশের বাজারে নিত্যপণ্যের দামে অস্থিরতা থাকলেও সরকারি হিসেব বলছে সেপ্টেম্বর মাসে দেশ জুড়ে গড় মূল্যস্ফীতি কমেছে। এ সময় দেশে গড় মূল্যস্ফীতি কমে 9.92% এসেছে। তবে খাদ্যে মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে আছে। এ মাসে বুধবার মাসিক হালনাগাদ ভোক্তা মূল্য সূচক
তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সেপ্টেম্বরে সিপিআই হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এছাড়া আরও সংবাদ যেমন আমরা দেখতে পাচ্ছি, সাকিব দম্পতির ব্যাংক হিসাব তলব, এই সংবাদটিও রয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলো একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, এর আগে আমরা যেটি দেখছিলাম যে সাকিব দম্পতির ব্যাংক হিসেব তলব। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন এবং দেখা যাচ্ছে যে তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও হয়েছে এবং এরপরে তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে তিনি বলেছেন তিনি আর টি-20 খেলবেন না। গত বিশ্বকাপেই টি-20 বিশ্বকাপে তিনি শেষ তার ম্যাচ খেলে ফেলেছেন। এরপর তিনি চান মিরপুর টেস্টে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে মিরপুর টেস্ট থেকে তিনি টেস্টে অবসরে যেতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসরে যেতে। তো সেই সাকিবের এবং তার স্ত্রীরও ব্যাংক হিসেব তলব হয়েছে। মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসেব তলব করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন। এছাড়া পাশে দেখা যাচ্ছে যে আরও একটি সংবাদ রয়েছে। কামাল চৌধুরী ও মেজবা চৌধুরী, কামাল আব্দুল নাসের ও মেজবা উদ্দিন রিমান্ডে। সরকারের 2 জন সাবেক সচিব তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের রিমান্ডে নেওয়া হয়েছে। এই সংবাদটি রয়েছে। মকবুল হোসেন নামের বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন শুনানি শেষে এই আদেশ দেন। এই সংবাদটি রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ছাড়ার বিষয়ে জানে না র্যাব। দর্শক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 2-1 দিন আগে ভারতের কলকাতায় একটি পার্কে দেখা গেছে, সেখানে তার ছবি তুলেছেন কিছু বাঙালি। তো এরপর থেকে তার অবস্থান নিয়ে একটি প্রশ্ন উঠেছে যে এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী থাকতে তিনি কিভাবে পালিয়ে গেলেন ভারতে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীগুলো বলছে তিনি বৈধ পথে নয় অবৈধ পথে ভারতে পাড়ি জমিয়েছেন। শুধু আসাদুজ্জামান খান কামাল নয়, তার সঙ্গে সেখানে আরও কয়েকজন আওয়ামী লীগ নেতাকে দেখা গেছে, অপু উকিল, অসীম উকিল, তাদের দেখা গেছে। এছাড়া হাজি সেলিমের এক ছেলেকেও দেখা গেছে সেখানে ছবিতে। সেই সংবাদটি এখানে রয়েছে। এই বিষয়ে অবশ্য গতকাল র্যাব কথা বলেছে, সেই সংবাদটি আমরা একটু দেখি। দেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় গত মঙ্গলবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার ইকো পার্কে দেখা গেছে। আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল, হাজি সেলিমের এক ছেলেকে তাতে দেখা গেছে বলে জানা গেছে। তবে তাদের দেশ ছাড়ার বিষয়ে র্যাবের কাছে কোনো তথ্য নেই। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। এর পাশে 10 এমপির দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালী 4 আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী ও ময়মনসিংহ 10 আসনের সাবেক এমপি ফাহিম গোলন্দাজ বাবেল সহ 10 এমপির বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের প্রধান কার্যালয় কমিশন সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুদকের একাধিক সূত্র জানিয়েছে। সাবেক এই 10 এমপির বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম সহ দেশি বিদেশি বিপুল অবৈধ সম্পদ করার অভিযোগ রয়েছে। এছাড়া খাগড়াছড়িতে
144 ধারা প্রত্যাহার, পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসছে। খাগড়াছড়িতে পিটিএ শিক্ষক হত্যাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি উত্তেজনা নিয়ন্ত্রণে প্রশাসনের জারি করে 144 ধারা বুধবার প্রত্যাহার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় বুধবার বেলা 3টায় পূর্বাদেশে প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। দর্শক, এগুলো ছিল মোটামুটি আজকের সংবাদ। দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে যে প্রধান শিরোনামটি হচ্ছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক। তৃতীয় দফায় প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, তার সঙ্গে বিভিন্ন উপদেষ্টারাও থাকবেন। নিশ্চয়ই এই বৈঠকটি হচ্ছে সংস্কার কমিটি, যে অন্তর্বর্তী সরকার যে 6টি সংস্কার কমিটি গঠন করবে এবং তারা কিভাবে কাজ করবে, কী পদ্ধতিতে কাজ করবে, সেই বিষয়ে এগুলো নিয়ে আলোচনা হবে বলে আমরা জানি, বা প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি জানিয়েছেন। তো এখন দেখতে হবে যে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে, সংস্কারের বিষয়ে তাদের কাছে কি কি প্রস্তাব দেয় সেগুলো জানার বিষয়। এই সংলাপ কিন্তু শুরু হচ্ছে আগামী শনিবার থেকে। তো দেশের শীর্ষস্থানীয় সকল রাজনৈতিক দলকে এতে আমন্ত্রণ জানানো হবে। তারা প্রধান উপদেষ্টার কাছে যাবেন, তাদের মতবাদ এবং তাদের যে তারা কি কি প্রত্যাশা করেন সেসব বিষয়ে জানিয়ে আসবেন। সেই বিষয়টি এখন দেখার বিষয়। এছাড়া কিন্তু মধ্যপ্রাচ্য আবারও দেখা যাচ্ছে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি হলে দেখা যায় এর প্রভাব সারা বিশ্বে পড়ে। বিশেষ ক্ষেত্রে তেলের বাজার এবং জ্বালানি তেলের বাজারে এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে। দেখা যায় যদি এই সহিংসতা শুরু হয়, এর প্রভাবে অপরিশোধিত যে তেল, সেই তেলের দামের প্রভাব পড়ে। হঠাৎ করে দেখা যায় যে তেলের দাম বৃদ্ধি পায়। তেলের দাম বৃদ্ধি পাওয়া মানে অর্থনীতিতে একটি বড় ধরনের ধাক্কা, কারণ তেলের দাম বৃদ্ধি পেলে পরিবহন খরচ বৃদ্ধি পায় এবং সব ধরনের নিত্য পণ্যের উপর সেই প্রভাবটি কিন্তু পড়ে। এছাড়া আজ থেকে কিন্তু নারী টি-20 বিশ্বকাপ শুরু হবে। এই নারী টি-20 বিশ্বকাপটি হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু 5 আগস্টের পর সেই টুর্নামেন্টটি অন্যত্র সরে যায়। যদিও বাংলাদেশ স্বাগতিক হিসেবেই থাকবে। আজ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে স্কটল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশের নারী টি-20 দলের জন্য রইল শুভকামনা। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও একই সময়ে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।